পুরো রুমে নিস্তব্ধতা বিরাজ করছে। বাড়ির সবাই উপস্থিত থাকলেও জাফর শিকদার নেই এখানে। ওনার কানে এখনো কথাটি পৌঁছায়নি। অর্ণব, অনু আর অহনা দাঁড়িয়ে আছে পাশাপাশি। অনু তো ভয়ে কাঁপছে। তার বাবা এসব জানলে কী হবে ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অনুর সামনে বসে আছেন অর্ণবের আব্বু জিহাদ শিকদার। রাগে চোখে তাকিয়ে আছেন ছেলের দিকে। অর্ণবের এতে কোনো হেলদোল নেই। তার মনে হয় না সে কোনো ভুল করেছে। এই বাড়িতে এভাবে পচে মরা থেকে এখান থেকে চলে যাওয়া ভালো। অনুর স্বপ্ন পড়াশোনা করবে। এত অল্প বয়সে অনুর বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করতে কিছুতেই দেবে না অর্ণব। অনুর আম্মু আর চাচি কেউই বুঝলো না সবার এমন করার কারণ কি। বাড়ি ভর্তি মেহমান, বিয়ের কোণে বিয়ে ছেড়ে পালাতে চাইছিল। এটা জানাজানি হলে বাড়ির সম্মান ধুলোয় মিশে যাবে। এজন্য চুপ করে আছেন জিহাদ শিকদার। ভাইকেও কিছু জানাননি। ভাইয়ের রাগ তিনি জানেন। ছেলেমেয়েরা বাড়ি ছাড়া হোক এটা তিনি চান না, তাই চুপ করে আছেন। তবে অর্ণবকে শাসিয়েছেন নিজের মতো যেন বোনদের না বানায়। অনু আর অহনার খুব খারাপ লাগছে এসব দেখে। ছোটবেলা থেকেই তারা কোনো ভুল করলেও অর্ণব নিজের কাঁধে দোষ নিয়ে নিত। অনু আর অহনার ভুলের শাস্তিটা অর্ণবই পেত। আজকে আবার এমন হলো অনুর জন্য। সবাইকে এত কথা শুনতে হচ্ছে এটা ভেবেই খারাপ লাগছে অনুর। অনু মনে মনে ঠিক করে নিয়েছে নিজের স্বপ্ন পূরণের জন্য বোনকে বিপদে ফেলবে না। সকাল হতেই বাড়িতে আবার বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। আজ শিকদার বাড়িতে মেহমানদের আনাগোনা পুরো গ্রামের লোকদের দাওয়াত দিয়েছেন জাফর শিকদার আর তার ভাই মিলে। বাড়িতে প্রথম বিয়ে বলে কথা। অনুর নিজেকে কেমন কাঠের পুতুলের মতো মনে হচ্ছে। সবাই যেভাবে পারছে নাচাচ্ছে তাকে। অনুর ইচ্ছের কি কোনো দাম নেই কারোর কাছে? এই যে এখন কয়েকজন মিলে এসেছে সাজানোর জন্য। চোখে মুখে 8 মণ আটা ময়দাম লাগিয়ে দিয়েছে। অনু আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনতেও পারছে না। এত সাজসজ্জার ভিড়ে নিজের আসল চেহারাটাই যেন হারিয়ে গেছে। অনুর মনটা খুব খারাপ। রাহিদের মতো একটা ছেলের সাথে কোনোভাবে বিয়ে করতে চায় না অনু। পার্লারের মেয়েরা অনুকে সাজিয়ে চলে গেলে অনুর আম্মু চাচি আর অহনা আসেন অনুর রুমে। অনুকে একটা গোলাপি রঙের সুন্দর লেহেঙ্গা পরানো হয়েছে। মুখে প্রসাধনী ছোঁয়া আর গলায় ভারী গহনা। বিয়ের সাজে অনুর চেহারাটা যেন আরও কয়েক গুণ সুন্দর হয়ে গেছে। অনুর আম্মু পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন মেয়েকে। মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে ভাবতেই চোখে পানি চলে এসেছে রুমি বেগমের। মায়ের কান্না দেখে অনুও কান্না করছে। অনুর এই স্বভাবটা ছোটবেলা থেকেই, কারোর কান্না দেখলেই সহ্য করতে পারে না, নিজেও কান্নাকাটি শুরু করে দেয়। অহনার চাচি তার আম্মুকে নিয়ে রুম থেকে চলে গেছেন। অর্ণব এত সময় জানালার পাশে লুকিয়েছিল। আজকে আর নিজের বাবার সামনে যায়নি সে। না গেলেও জিহাদ শিকদার ছেলেকে নজরে নজরেই রেখেছেন। এই যে এত সময় সুযোগ খুঁজছিল কখন অনুর রুম থেকে সবাই বের হবে আর অর্ণব এসে অনুকে নিয়ে যেতে পারবে, কিন্তু পারল না। জিহাদ শিকদার নিজেই দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন অনুর রুমে, যেন অর্ণব বা তার মামা না যেতে পারে। দুজনেই যে আকাম কুকাম ঘটানোতে ওস্তাদ এটা তিনি জানেন। কোনো উপায় না পেয়ে অর্ণব একটা ছেলেকে পাঠিয়েছে। ছেলেটিও গিয়ে অর্ণবের কথা মতো বলেছে জিহাদ শিকদারকে ওনার ভাই ওনাকে ডাকছেন কোনো গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সাথে সাথে অনুর রুমের দরজা ছেড়ে চলে গেছেন জিহাদ শিকদার। অর্ণবকে দেখেই অহনা গিয়ে পিছনের দরজাটা খুলে দিয়েছে। অর্ণব কোনো কথা না বলে অনুর হাত ধরে টেনে ঘরের বাইরে নিয়ে আসে। অহনাও পিছু পিছু আসে। অনু বুঝতে পারছে না কি হচ্ছে। অর্ণব এদিকে তাকিয়ে বলে, কি করছো ভাইয়া? কি করতে চাইছি মানে? তুই কি এই বিয়েটা করে মরতে চাইছিস? কে যেন বলছিল আমি পড়াশোনা করে চাকরি করব। এখন কোথায় গেল এসব কথা? আব্বু আর চাচু জানতে পারলে তোমাদের দুজনকে মেরেই ফেলবে ভাইয়া। আমাদের নিয়ে তোকে ভাবতে হবে না। তাড়াতাড়ি চল, মামা আমাদের জন্য অপেক্ষা করছেন। তারপর আমি ওই রাহিত ছেলেটাকে দেখে নিচ্ছি। অনুর মধ্যে দুটানা কাজ করছে। একবার মনে হচ্ছে বিয়েটা করে নিজের জীবন নষ্ট করবে না, আরেকবার মনে হচ্ছে বিয়েটা না করলে পুরো গ্রামে মানুষের কাছে অনুর বাবা চাচাকে অসম্মানিত হতে হবে। কিন্তু অমন একটা খারাপ ছেলের সাথে বিয়ে করবেই বা কী করে? অনুর মামা আগে থেকে রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন। ভয়ে ভয়ে শেষ হয়ে যাচ্ছেন তিনি। কখন না জানি অনুর বাবা আর চাচা দেখে ফেলেন। কালকে ধরা পড়েছেন, আজকে আবার একই ঘটনা ঘটলে মেরে বালি চাপা দিয়ে দিবে। অর্ণব অনুকে নিয়ে আসতেই অনুর মামা তাড়া দিচ্ছেন গাড়িতে উঠে বসতে। এদিকে অনু অর্ণব আর অহনাকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে, বারবার বলছে,
সে তাদেরকে ছেড়ে যাবে না। অর্ণব বুঝতে পারছে অনু কেন এমন করছে, তাদেরকে বিপদে ফেলতে চায় না বলেই এভাবে বলছে অনু। কালকের ঘটনাটা আবার রিপিট হবে বুঝতে পেরে অর্ণব এক প্রকার জোর করে অনুকে গাড়িতে তুলে দিতে চাইল। অনু বুঝছে না অর্ণবের কথা, এখনো দাঁড়িয়ে আছে আগের মতো করেই। অনুর কেন জানি না খুব কষ্ট হচ্ছে। অর্ণব বলছে অনুকে প্রতিদিন ফোন করবে, প্রতি মাসে টাকা পাঠাবে, চিন্তা না করতে। অহনা অনুর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে, অনুর কপালে চুমু দিয়ে বলে, আপুই তোকে ফোন করব প্রতিদিন, আর কান্নাকাটি করিস না বোন আমার। অহনা কথা শেষ হলেই অর্ণব বলে ওঠে, আমি যা যা বলছি শুনবে কিন্তু অনু। রেহানদের বাসায় তোর কোনো সমস্যা হবে না। বিদেশি ছেলে মেয়েদের সাথে মিশবি না একদম। রাহিদের ব্যবস্থা আজই করছি। ফোন দিয়ে বিরক্ত করলে আমাকে বলবি। অনুর মামা এত সময় ধরে দাঁড়িয়ে দেখছেন শুধু, ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন কখন না জানি বাড়ির কেউ দেখে ফেলে। এদের ভাই বোনের গল্পে আজকে সারাদিন চলে যাবে। অর্ণব অহনা আর অনুকে উদ্দেশ্য করে বললেন, তোরা তিনজনে মিলে কি আমাকে ফাঁসাবি? তাড়াতাড়ি গাড়িতে উঠে বস অনু। আমি তোদের সাহায্য করেছি জানলে তোর বাপ আর চাচা আমাকে মেরে শুটকি বানিয়ে রোদে শুকাতে দিবে। অহনা আর অর্ণবের কথায় অনু মাথা নাড়ল, কি বলবে বুঝতে পারছে না, কষ্ট হচ্ছে খুব। যাওয়ার সময় মাকেও দেখে যেতে পারলো না। অনু গাড়িতে উঠেও তাকিয়ে আছে, কষ্ট হলেও অর্ণব আর অহনা হাসি মুখেই বিদায় জানিয়েছে বোনকে। যতদূর গাড়িটা দেখা যায় অর্ণব আর অহনা তত সময় তাকিয়েছিল গাড়ির দিকে, নিজেদেরকে আগে থেকে প্রস্তুত করে নিয়েছে। এবার বাড়িতে কি হবে ভালোই বুঝতে পারছে দুজনে। অহনার তো ভয় করছে অনু বাড়িতে নেই জানার পরে, তার আব্বু কি করবে বুঝতে পারছে না অহনা। এদিকে অর্ণবের মধ্যে সামান্যতম ভয় ডর নেই, তার ধারণা যা করেছে ভালোই করেছে। ছোটবেলা থেকে এমন করা নিষেধাজ্ঞার মধ্যে থাকতে আর ভালো লাগে না। এটা করা যাবে না, ওটা করা যাবে না, সব সময় এমন নিয়ম। জীবনে তারা ভাই বোন তিনজন কোনো বন্ধুবান্ধবও বানাতে পারেনি, তাদের বাবা চাচারা চোখে সবাই খারাপ। এমন বন্ধু বান্ধবের সাথে মিশলে তারাও খারাপ হবে। অনু হোস্টেলে থেকে পড়তো ঠিকই, তবে তার পিছনে কয়জন গোয়েন্দা লাগানো ছিল এটারও হিসাব নেই। অর্ণব অহনার দিকে তাকিয়ে বুঝতে পারে অহনা ভয় পাচ্ছে। তুই কি ভয় পাচ্ছিস অহনা? ভয় পাবো না বলছো? আব্বু আর চাচ্চু না আমাদের আজকে মেরেই ফেলে। এত চিন্তা করিস না। অনুর জন্য না হয় 2-3টা থাপ্পড় খেয়ে নেব। ছোট থেকে কত থাপ্পড় খেয়েছিস হিসেব আছে? আমার গালটাই তৈরি হয়েছে বাবা আর চাচার থাপ্পড় খাওয়ার জন্য। অহনা অবাক হচ্ছে অর্ণবের কথা শুনে। চিন্তার সময় কেউ এমন কথা বলতে পারে জানা ছিল না অহনার। মনে মনে ভাবছে অর্ণবের গাল দুইটা কি দিয়ে তৈরি করা, এত চড় থাপ্পড় খায় তবুও লাগে না। সেই কোনো না কোনো ভুল করে বলবে, কি আর হবে, 2-3টা চড় থাপ্পড়েই খাবো। বোন চলে গেছে, আবার কবে দেখা হবে ঠিক নেই। এদিকে একটু পরেই তার বাবা আর চাচা বাড়িতে তাণ্ডব চালাবেন। এত চিন্তার মাঝেও অর্ণবের কথায় অহনার হাসি পাচ্ছে। কানাডার মাটিতে পা রাখতেই অনু ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, মন মেজাজ ভালো হয়ে গিয়েছে মুহূর্তেই। অনু এদিক ওদিক তাকিয়ে অর্ণবের বন্ধু রেহানকে খোঁজার চেষ্টা করছে, খুঁজে পাচ্ছে না দেখে বিরক্ত হচ্ছে। পরে আবার ভাবছে সে তো রেহানকে চিনেই না, তাহলে খুঁজে পাবে কিভাবে। সবাই একটু পরপর তাকিয়ে দেখছে অনুকে। এই তাকানোর কারণ অনুর কোণের সাজ, এটা বুঝতে সমস্যা হয়নি অনুর। এত মানুষের ভিড়ে নিজেকে কেমন অসহায় মনে হচ্ছে অনুর। সবার নজর এড়াতে একপাশে গিয়ে দাঁড়ায়, সেইখান থেকে সবই দেখা যায়, তবে অনুকে কেউ তেমন দেখবে না। রেহানকে না দেখলেও শুনেছে সে কেমন। অর্ণবের বয়সী কাউকে দেখলেই গিয়ে জিজ্ঞেস করবে রেহান কি না, এটাই ভেবে রেখেছে অনু। অনুর হাতে থাকা একটা চকলেট মাটিতে পড়ে যায়। আসার সময় এই চকলেটগুলো অনুর মামা তাকে কিনে দিয়েছিল। কিছুটা নিচু হয়ে চকলেটটা তুলতে গেলে একটা সুন্দর বিড়ালের বাচ্চা নজরে আসে অনুর। অনু বিড়ালটিকে কোলে তুলে নেয়, বাচ্চাদের মতো কথা বলছে বিড়ালটির সাথে। এই বিড়ালটিকে দেখেই বাড়িতে থাকা অনুর পুচকে বিড়ালটির কথা মনে পড়ে যায়। বাড়ির কথা মাথা আসা মাত্রই এক এক করে অহনা অর্ণব সহ বাকিদের কথা মনে পড়ে অনুর। বাড়ির সবাই কি করছে কেমন আছে কিছুই জানে না। অর্ণব আর অহনার জন্য খুব চিন্তা হচ্ছে অনুর। ফোনটাও অফ হয়ে ব্যাগে পড়ে আছে, না হলে এখন তার মামাকে ফোন দিয়ে জানতে পারতো এখানে এসে পৌঁছে গেছে সে। অনু এসব ভাবছিল, এর মধ্যে বিড়ালটা অনুর হাত থেকে ছুটে পালায়। অনুও সব কিছু ফেলে বিড়ালটির পেছনে দৌড়াতে থাকে। পাগলের মতো এতটা রাস্তা দৌড়ে হাঁপাচ্ছে অনু।
বিড়ালটাকে আবারও কোলে তুলে নেয়। এবার আচ্ছা মতো বকাবকি করছে। কেন পালিয়ে আসলো অনুর থেকে? এত দূর ছুটে আসতে হলো এই বিড়ালটার জন্যই। অনুর কথায় বিড়ালটি কেমন অসহায়ের মতো তাকিয়ে আছে। অনুর খুব মায়া হলো। ফিক করে হেসে দিয়ে বিড়ালটিকে আবার কাছে নিয়ে আসে, তারপর বলে, দুষ্টুমি করলে তো বকাবকি করবই, আর এমন করবি না কেমন? আজকে থেকে তুই আমার সাথে থাকবি, আমার নতুন বন্ধু হয়ে। অনু বিড়ালটার সাথে কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে যাচ্ছিল। কোনো এক অজানা ভয়ে হঠাৎ করেই অনুর পা দুটি থেমে গেছে। অনু চারপাশে একবার চোখ বুলিয়ে দেখলো, আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই। দৌড়াতে দৌড়াতে কখন এমন একটা জায়গায় চলে এসেছে খেয়াল নেই অনুর। কানাডাতে এখন সন্ধ্যা হয়েছে। এই সময়টাতে আশেপাশের বিলবোর্ড, ভবন ও হোটেলগুলোতে আলো জ্বলছে, কিন্তু অনু এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেখানে খুবই নির্জন, মানুষের আনাগোনা নেই বললেই চলে। এমন অচেনা অজানা জায়গায় অনুর কেমন ভয় করছে। একা একা কোনো কিছু না ভেবে যে রাস্তা ধরে এসেছিল সেদিকে আবার হাঁটতে শুরু করে অনু। হঠাৎ করে কানে কোনো পুরুষালী কণ্ঠস্বর আসতেই অনু ঘুরে তাকায়। Hey, beautiful lady, will you spend the night with me? অনুর ঠিক পাশাপাশি একটা ছেলে দাঁড়িয়ে আছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা কানাডিয়ান। পাশাপাশি দাঁড়িয়ে থাকায় ছেলেটির মুখ থেকে উটকো গন্ধ নাকে আসছে অনুর। ছেলেটির কথায় কিসের ইঙ্গিত করছে বুঝতে পেরেই সাথে সাথে কয়েক হাত দূরে চলে গেছে অনু। এখানে বেশিক্ষণ থাকলে বিপদে পড়বে বুঝতে পারছে। এখানকার ছেলেরা এমন অসভ্য জানা ছিল না অনুর। ভয়ে গলা শুকিয়ে আসছে। অনু দৌড়ে পালাতে গেলেই ছেলেটা এসে অনুর সামনে দাঁড়ায়। মুখে শয়তানি হাসি নিয়ে ঘাড় কাত করে তাকিয়ে আছে অনুর দিকে। ছেলেটার এমন কৌশিক চাহনি দেখে ভয়ে কাঁপছে অনু। প্রথম দিনই এভাবে বিপদে পড়বে ভাবতেও পারেনি। এখান থেকে পালানোর কোনো উপায়ও পাচ্ছে না। অনু 2-3 বার চিৎকার দিয়েছে, আশেপাশের কারোর কান পর্যন্ত অনুর গলার আওয়াজ যাবে বলে মনে হয় না। পিছুতে পিছুতে হুঁচট খেয়ে মাটিতে পড়ে গেছে অনু। অনুর কোলে থাকা বিড়ালটা ছুটে পালিয়েছে কখন খেয়ালও করেনি। ছেলেটা এগিয়ে আসছে অনুর দিকে। অনুও পিছিয়ে যাচ্ছে। ছেলেটা ঝুঁকে অনুর গাল স্পর্শ করতে গেলেই চোখ মুখ কুঁচকে বন্ধ করে নেয় অনু। এবার আর রক্ষে নেই। এই অচেনা অজানা জায়গায় অনুকে কেউ বাঁচাতে আসবে না। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পরেও কোনো অঘটন ঘটেনি দেখে চোখ খুলে তাকায় অনু। চোখ খুলে তাকানো মাত্রই অনুর চোখে মুখে এসে রক্তের ছিটে পড়ছে। মুখে হাত দিয়ে হাতটা চোখের সামনে নিয়ে আসতেই অবাক হয় অনু। তার চোখে মুখে রক্ত আসলো কোথা থেকে? মাথা তুলে তাকাতেই দেখতে পায় অনুকে একটু আগে বিরক্ত করতে থাকা ছেলেটা মাথায় হাত চেপে মাটিতে বসে আছে। হাত বেয়ে রক্ত পড়ছে। চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে সামনের দিকে। ছেলেটার তাকানো অনুসরণ করে অনুও সেদিকে তাকায়। কালো হুডি, কালো জিন্স প্যান্ট আর মুখে মাস্ক পরিহিত একটা 28-29 বছর বয়সী যুবক দাঁড়িয়ে আছে অনুর সামনে। হুডির পকেটে হাত গুজে ভ্রু কুঁচকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মাটিতে বসে থাকা কানাডিয়ান ছেলেটার দিকে। ছেলেটা কিছু বলতে যাবে তখনই মাটিতে পড়ে থাকা রক্ত মাখানো হকিস্টিক তুলে আবারও সজোরে আঘাত করে তার মাথায়। সাথে সাথে মাটিতে অচেতন হয়ে পড়ে যায় ছেলেটি। মাথা থেকে গলগলিয়ে রক্ত পড়ছে। অনু 2 হাত দিয়ে মুখ চেপে ধরেছে। এমন দৃশ্য চোখের সামনে আর কখনোই দেখেনি সে। অনু ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। লোকটি অনুকে বাঁচিয়েছে বটে, তবে অনুর প্রথম দেখাতেই মনে হয়েছে এই লোক কোনো মাফিয়া বা নারী পাচারকারী দলের লিডার হবে। কেমন ভয়ঙ্কর চাহনি তার। এক বিপদ থেকে বেঁচে আরেক বিপদে পড়লো নাকি, এটাই ভাবছে মনে মনে। তবে অনুর কেন জানি না এই লোকটিকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে বলে কথা। এখান থেকে রেহানের বাসা পর্যন্ত যাওয়ার জন্য তার সাহায্য লাগবে অনুর। কিন্তু কিভাবে কথা শুরু করবে, কিছু বলবে কি বলবে না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে অনু। হেল্প চেয়ে দেখবে। অনু হাতের আঙ্গুল কামড়াচ্ছে আর ভাবছে এসব। এর মধ্যে লোকটি অনুর দিকে তার রক্ত লাল চোখ দুটো দিয়ে একবার তাকিয়ে দ্রুত গিয়ে গাড়িতে উঠে পড়ে। অনু আঁতকে উঠছে এই ভয়ঙ্কর চাহনি দেখে। এভাবে তাকালো কেন? সে কি কোনো ভুল করেছে? কিছু একটা ভেবে অনুও পিছু পিছু দৌড়ে গেছে। এই লোকের সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই মুহূর্তে। অপরিচিত হলেও বিপদের সময় এই মানুষটাকেই বিশ্বাস করতে ইচ্ছে করছে অনুর। গাড়ির জানালার কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়েই বলে, প্লিজ গিভ মি আ লিফট ইন ইয়োর কার।
অনু কথাটি বলে শেষ করার আগেই গাড়ির পিছনের সিটে বসে থাকা শ্যামবর্ণের মায়াবী চেহারার এক ছেলে মুখে সুন্দর হাসি নিয়ে অনুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি রাতুল। আমি নিশ্চয়ই বাংলাদেশি। বিদেশি দেশে নিজের দেশের বাংলা ভাষা শুনে অনুর মনটা মুহূর্তেই ভালো হয়ে গিয়েছে। এবার মনে হচ্ছে একটু আশার আলো দেখতে পেল অনু। ছেলেটিকে দেখে ভালোই মনে হচ্ছে, অনুর নিশ্চয়ই সাহায্য করবে। আমি অনন্যা। আপনি কি বিয়ে থেকে পালিয়ে এসেছেন? অনু অবাক হয়ে তাকায় রাতুলের দিকে। বিয়ে থেকে পালিয়ে এসেছে, এটা তো সত্যি, কিন্তু এই ছেলে জানলো কিভাবে? আপনি জানলেন কি করে? আপনার সাজগোজ দেখলে যে কারোর এটাই মনে হবে। কথাটা শুনে অনু নিজের বোকামির জন্য লজ্জা পেল কিছুটা। সত্যি তো, অনুর পরনের কাপড় চোপড় দেখলে যে কেউ বলে দিতে পারবে সে বিয়ের আসর থেকেই পালিয়েছে। এত সময় ধরে এভাবে থাকতে ভালো লাগছে না অনুর। ভেবেছিল রেহানদের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেবে সে। তার হলো কোথায়? পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে। অনু আবারও কিছু বলার জন্য ড্রাইভিং সিটে বসে থাকা মানুষটার দিকে তাকায়। অনুর দিকে আগে থেকেই তাকিয়েছিল। অনু তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। কিভাবে ভুরুজোড়া কুঁচকে তাকিয়ে আছে অনুর দিকে। এমন তাকানো দেখে মনে হচ্ছে অনু তার পূর্ব জন্মের শত্রু। ভয় পেয়ে যায় সাথে সাথে। অনু অন্যদিকে চোখ সরিয়ে নিয়েছে। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করেই বলে, এ লোক এমন কেন? ভালো কথা বললেও রাক্ষসের মতো করে তাকায়। রাতুল গাড়ি থেকে বেরিয়ে এসে অনুর পাশে দাঁড়িয়েছিল। স্পষ্টই শুনতে পেরেছে অনুর কথাটা। সাথে সাথে আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট চেপে অনুকে ইশারা করছে যেন কথা না বলে। অনুর এবার মনে হচ্ছে এই লোক সত্যি মাফিয়া, না হলে তার বন্ধু হয়ে এই ছেলে এত ভয় পায় কেন? অনুর কথায় রাতুলের রিয়াকশন দেখে মনে হচ্ছে অনু বিরাট কোনো ভুল করে ফেলেছে কথাটা বলে। অনু রাতুলকে ফিসফিস করে বলে, চুপ করতে বলছেন কেন? তুমি কি বলছো? এটা শ্রেয়ানের কানে গেলে তোমাকে তুলে আছাড় মারবে? ওনার নাম তাহলে শ্রেয়ান? তাড়াতাড়ি গাড়িতে ওঠো। এই ছেলের মুড চেঞ্জ হতে 1 মিনিটও লাগে না। বেশি কথা বললে এখানে রেখেই চলে যাবে। রাতুল আবারও গিয়ে গাড়ির পিছনের সিটে বসেছে। অনুও বসতে গিয়েছিল। রাতুল তো এটা দেখে মহা খুশি। এমন সুন্দরী মেয়ে পাশে বসলে কার না ভালো লাগে। শ্রেয়ানের দিকে চোখ যেতেই মুখের হাসিটা উড়ে গেছে রাতুলের। ড্রাইভিং সিটে বসে থাকা শ্রেয়ান ভুরু কুঁচকে রাগী চোখে তাকিয়ে আছে রাতুলের দিকে। রাতুল বুঝে পায় না এই ছেলে এমন কেন, কোনো কারণ ছাড়াই রাগ করে বসে। রাতুল ঢোক গেলে অনুকে আমতা আমতা করে বলে, তো তুমি গিয়ে সামনের সিটেই বসো। এখানে বসতে হবে না, আমার আবার একটু জায়গাতে হয় না। রাতুলের কথায় হাবাগোবার মতো মাথা নাড়িয়ে শ্রেয়ানের পাশে গিয়ে বসলো অনু। অনুর হঠাৎ করেই সেই বিড়ালটির কথা মনে পড়ে। গাড়ি থেকে নেমে গেলে যদি আবার এখানে রেখেই চলে যায় তাহলে বেঁচে ফেরার শেষ আশাটুকু হারাতে হবে অনুকে। গাড়ির জানালা দিয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজে, কিন্তু কোথাও বিড়ালটা নেই। বিড়ালটাকে না পেয়ে হতাশ হয়ে ঘাড় কাত করে মাথাটা এলিয়ে দেয় গাড়ির সিটে। তখনই চোখ যায় শ্রেয়ানের কোলে ঘাপটি মেরে বসে থাকা বিড়ালটির দিকে। বিড়ালটিকে দেখা মাত্রই অনুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। লাফিয়ে উঠে বিড়ালটিকে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসতে যাচ্ছিল, তখনই শ্রেয়ান ধমক দিয়ে ওঠে, ডোন্ট টাচ। ছুতে পারবো না কেন? এটা কি আপনার বিড়াল? শ্রেয়ান ভুরু কুঁচকে অনুর দিকে তাকিয়ে বলে, বিড়াল বলবেন না ওকে। অনু বোকার মতো হাঁ করে তাকিয়ে আছে। কানাডাতে কি বিড়ালের অন্য কিছু বলে ডাকে? অনু তো এটা আগে জানতো না। বিড়ালকে বিড়াল বলায় এভাবে রেগে যাওয়ার কি হলো বুঝতে পারছে না অনু। বিড়ালকে বিড়াল বলবো না তো কি বলবো? ওর কি অন্য কোনো নাম আছে? অনুর এত বক বক শ্রেয়ানের ভালো লাগছে না। কিছু না বলে দাঁত কটমট করে তাকায় অনুর দিকে। রাতুল জানে এখন কি হবে। আরেকটা কথা বললে অনুকে গাড়ি থেকে বের করে দেবে শ্রেয়ান। পরিস্থিতি সামলাতে রাতুল অনুকে বলে, এর নাম শিরো, শ্রেয়ানের আদুরে বাচ্চা। বিড়াল বলবে না একদম। বিড়াল বললে জাত চলে যাবে। মানুষের বাচ্চা বিড়াল হয় কিভাবে? এর নাম তাহলে বিড়াল আক্তার শিরো? অনু হাসছে, সাথে রাতুলও। শ্রেয়ান এক ধমক দিয়ে উঠছে দুজনকে। শ্রেয়ানের এত বড় ধমকে কেঁপে উঠছে অনু। ভয় পেয়ে গিয়েছে খুব। তার বাবা এত রাগী, কিন্তু জীবনে এভাবে ধমক দেননি। একটু আগে সামান্য এই বিড়ালটিকে ছুঁতে চেয়েছিল বলে অমনভাবে ধমক দিয়ে উঠল অনুকে। অনুর খুব অপমানিত বোধ হচ্ছে। বিপদ থেকে বাঁচিয়েছে বলে কিছু বলতেও পারছে না। অনু ভয় পেয়েছে। রাতুল বুঝতে পেরেছে এটা। অনুকে আস্তে করে বলে, ভয় পেও না, এই ছেলে এমনই, ভালো খারাপ সবতেই এভাবে ধমক দিয়ে ওঠে।
মাথায় কি সমস্যা আছে? বলতে পারো, কিছুটা সমস্যা আছে। শ্রেয়ান আবারও ভ্রু কুঁচকে তাকায় রাতুলের দিকে। রাতুল ভয়ে চুপ করে গেছে, বেশি কথা বললেও বিপদ। কিছুটা সময় পেরিয়ে গেছে। অনু চুপচাপ বসে আছে গাড়িতে, কথা বলতেও ভয় পাচ্ছে যেন। বারবার পাশে থাকা অর্ধ পরিচিত মানুষটির দিকে তাকাচ্ছে অনু। বুঝতে পারছে না একটু আগেই দেখা হলো, এমন চৌম্বকীয় আকর্ষণ হচ্ছে কেন এই মানুষটির সাথে। অনু ভাবছে মাস্ক পরা অবস্থায় এত সুন্দর লাগছে, এই মানুষটাকে মুখটা না জানি তার কত সুন্দর হবে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। অনু মনোযোগ দিয়ে দেখছে শ্রেয়ানকে। ঠিক সেই সময় শ্রেয়ানও অনুর দিকে তাকায়। শ্রেয়ানের এই চাহনিতে আগের মতো কোনো রাগ ক্ষোভ নেই। এই ঘোলাটে চোখের নেশা ধরানো চাহনি একবার যে মেয়ের নজরে আসবে সে এই মানুষটির প্রেমে পড়তে বাধ্য। মাস্কের আড়ালে থাকা শ্রেয়ানের চেহারাটা দেখতে খুব কৌতূহল হচ্ছে অনুর। এভাবে এত সুদর্শন লাগছে, চেহারাটাও নিশ্চয়ই অনেক সুন্দর হবে। নিজের ভাবনাতে নিজেই বিরক্ত হয় অনু। কী সব ভাবছে, সে একটু আগেই দেখা হলো আর এখন এই মানুষটাকে নিয়ে রচনা লেখা শুরু করে দিয়েছে। শ্রেয়ান গাড়ি থামানো মাত্রই অনু বাইরের দিকে তাকিয়ে রেহানকে খোঁজার চেষ্টা করে। অনু যেখানে তার জিনিসপত্র ফেলে গিয়েছিল রেহান সেখানেই দাঁড়িয়ে আছে। অনুকে দেখতে পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসে গাড়ির কাছে। রেহান চিন্তিত, এটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। অনুরও বুঝতে অসুবিধা হয়নি এটাই তার ভাইয়ের বন্ধু রেহান। অনু কিছু বলার আগেই রেহান বলে ওঠে, তুমি কোথায় গিয়েছিলে অনু? আমি তখন থেকেই খুঁজে যাচ্ছি তোমাকে। ভাবছিলাম এখন পুলিশে জানাবো, ফোনটা অফ করে রেখেছো এত সময় ধরে। ফোন দিয়েই যাচ্ছি আমি। ফোনের চার্জ শেষ হয়ে আপনি অফ হয়ে গেছে ভাইয়া। আমি রাস্তা হারিয়ে কোথায় চলে গিয়েছিলাম আমি নিজেও জানি না। ঠিক আছে, সবটাই শুনবো। এখন তাড়াতাড়ি আমার সাথে আসো, বাসায় যেতে হবে। অনু গাড়ি থেকে নেমে রেহানের সাথে চলে যায়। যাওয়ার আগে রাতুলকে হাতের ইশারায় বিদায় জানিয়ে দেয়। শ্রেয়ানকে ধন্যবাদ জানাতো তাকে বাঁচানোর জন্য, কিন্তু কথা বলার সাহস পাচ্ছে না। শ্রেয়ানের কোলে বসে থেকে শিরোকে নিজের সাথে নিয়ে যেতে ইচ্ছে করছে অনুর, কিন্তু এই শিরোর মালিক যা খচ্চর, এই অপরাধে অনুকে কানাডা পুলিশের হাতে তুলে দিতে দুবার ভাববে না। এটুকু সময়ে শ্রেয়ানের রাগ কেমন একটু হলেও বুঝতে পেরেছে অনু। অনু আর রেহান পাশাপাশি হেঁটে যাচ্ছে। একজোড়া চোখ রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। গাড়ির স্পিড বাড়িয়ে অনুদের পাশ কাটিয়ে চলে গেছে তুফানের বেগে। অনু আর রেহান সেই চলন্ত গাড়িটির দিকে তাকিয়ে আছে, আর একটুর জন্য রেহানের ওপর দিয়েই তুলে দিচ্ছিল। রেহান বুঝতে পারল না কিছুই, তবে আপাতত এসব নিয়ে ভাবছে না। এখন অনুকে নিয়ে বাসায় যেতে হবে। দরজার সামনে দাঁড়িয়ে আছে রেহান আর অনু। বারবার কলিং বেল বাজিয়ে যাচ্ছে, দরজা খোলার নাম নেই। অনুর এদিকে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এভাবে আর কতক্ষণ থাকতে হবে বুঝতে পারছে না। অসহ্য লাগছে অনুর। তার মধ্যে এত দূর জার্নি করায় প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। দরজা খুলতেই দরজার সামনে নিজের বয়সী একটা মেয়েকে দেখে বুঝতে অসুবিধা হয় না অনুর, এইটাই রেহানের বোন। রেহান আর রিন্তিহার সম্পর্কে অর্ণবের মুখে অনেক কথা শুনেছে অনু, তাই চিনতে সমস্যা হয়নি। রিন্তিহা মুখে মিষ্টি হাসি নিয়ে অনুর দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে, আমি রিতিকা, তুমি অর্ণব ভাইয়ার বোন, তাই না? অনু রিন্তিহার সাথে নিজের হাত মিলিয়ে মুখে হাসি ফুটিয়ে উত্তর দেয়, আমি অনর না, অর্ণব ভাইয়ার বোন। তোমার আর রেহান ভাইয়ার সম্পর্কে আমি ভাইয়ার থেকে অনেক কথা শুনেছি। আমিও শুনেছি, তোমাকে সামনে থেকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার। তুমি কিন্তু ছবির থেকে বাস্তবে অনেক সুন্দর, ঠিক যেন পুতুলের মতো। অনু হাসে রিন্তিহার কথা শুনে। অহনাও ঠিক এইভাবেই বলে অনুকে। রেহান অনুর ব্যাগপত্র সব নিয়ে ভেতরে চলে গেছে। অনু এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে দেখে রেহানের আম্মু এসে বলেন, মেয়েটাকে আগে ভিতরে এসে ফ্রেশ হতে দে, কথা বলার আরও সময় পাবি। রিন্তিহা অনুর হাত ধরে তাকে রুমের ভেতরে নিয়ে আসে। রেহানের আম্মু সুন্দর করে কথা বললেন। অনুর সাথে বারবার বলে দিয়েছেন এই বাড়িকে নিজের বাড়ি ভাবতে। কোনো সমস্যা হলেই যেন তাদেরকে জানায়। রেহানের আম্মুর অনুকে প্রথম দেখাতেই খুব ভালো লেগেছে। অনুর ব্যাপারে শুনেছিলেন বটে, তবে বাস্তবে যে এত সুন্দর আর মায়াবী দেখতে ভাবেননি এটা। এই অল্প সময়ে অনু বুঝতে পেরেছে এই বাড়ির মানুষজন কেমন, কত সুন্দর করে কথা বলছে সবাই অনুর সাথে। অনু ফ্রেশ হয়ে এসেছে, এবার একটা লম্বা ঘুমের দরকার, তাহলেই মাথা ব্যথাটা কমে যাবে। ফোন হাতে দাঁড়িয়ে আছে তখন থেকে। অহনা বা অর্ণবকে ফোন করবে ভেবেছিল,
কিন্তু অন্য কেউ দেখে নিলে সমস্যা হবে ভেবে আর ফোন করেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে অনুর, বিশেষ করে তার মায়ের কথা। আসার সময় মায়ের মুখটা দেখারও সুযোগ পায়নি। রেহান অনুর রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কারোর উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকায় অনু। কালো রঙের একটা লং টপস পরেছে অনু, জর্জেট ওড়নাটা দিয়ে মাথা ঢেকে রেখেছে। ফর্সা সুন্দর মুখশ্রী, তার ওপর এখনোই গোসল ছেড়ে এসেছে। কতটা স্নিগ্ধ লাগছে অনুকে, ঠিক যেন সদ্য ফোটা সাদা গোলাপের মতো। রেহান হাঁ করে তাকিয়ে আছে অনুর দিকে। অনু সুন্দর এটা ছবিতে দেখেই বুঝতে পেরেছিল রেহান। সামনাসামনি অনুকে ছবির থেকেও বেশি সুন্দর লাগছে। রেহান গাড়িতে অনুকে দেখার পর থেকেই মনে মনে কত শত কল্পনা করে যাচ্ছে। তার কিছুই জানে না অনু। অনুর কথায় ভাবনার জগৎ থেকে বেরোয় রেহান। কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ, খাবে, চলো আম্মু। তোমাকে নিতে পাঠালো। আর বাড়ির জন্য চিন্তা করো না, আমি অর্ণবকে জানিয়েছি তুমি ঠিকঠাকভাবে এসে পৌঁছেছো। রেহানের সাথে কথা বলার মধ্যেই অনুর হাতে থাকা ফোনটা রিং হয়। অনুর মামা ফোন দিয়েছে দেখে মন খারাপটা মুহূর্তেই কোথায় উড়ে গেছে। মুখে হাসি নিয়ে রেহানের দিকে তাকিয়ে বলে, আমি মামার সাথে কথা বলে আসছি, আপনি যান। ঠিক আছে, অপেক্ষা করছি, আমরা তাড়াতাড়ি আসবো। কল রিসিভ করে ফোনটা কানে ধরতেই মামার কণ্ঠস্বর শুনতে পায় অনু। কেমন আছিস অনুমা? ঠিকঠাকভাবে পৌঁছে গেছস তো? ভালো নেই মামা, তোমাদের জন্য আমার খুব মন খারাপ করছে। আসার সময় আম্মুকেও দেখতে পারলাম না। বাড়ি সব ঠিক আছে তো মামা? তোর হিটলার বাপ আমাকে দেখলে গুলি করে মারবে, এই বয়ে আমি আর তোদের বাড়ির আশেপাশেও যাইনি। তবে চিন্তা করিস না, পরিস্থিতি স্বাভাবিক আছে, পরে কি হবে জানা নেই। এত চিন্তা না করে মন দিয়ে পড়াশোনা কর। আপু আর ভাইয়ার সাথে কথা না হলে আমি চিন্তামুক্ত করতে পারছি না মামা। আমার ভুলের জন্য সবার উপর দিয়ে কি যাচ্ছে আল্লাহই জানেন। এভাবে আরও কিছু সময় কথা বলে ফোনটা কেটে দেয় অনু। এত সময় পরে মামার সাথে কথা বলে খুব ভালো লাগছে অনুর। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে এসেছে অনু। রেহানদের বাড়ির সবাইকেই অনেক ভালো লেগেছে অনুর। রিন্দিহা মেয়েটার বন্ধুসুলভ আচরণে মুগ্ধ হয়েছে অনু। সাথে রেহানের কথাবার্তাও অনেক সুন্দর। অর্ণবের মুখে যা যা শুনেছিল কিছুই মিথ্যা নয়, বুঝতে পারছে সব। রেহানের আম্মু ঠিক অনুর চাচির মতো। তাকে দেখলেই বারবার বাড়িতে থাকা তার চাচির কথা মনে পড়ে যায়। এত তাড়াহুড়ো করে আসায় একমাত্র বান্ধবী মিলার সাথেও দেখা করে আসতে পারেনি। ফোনটা হাতে নিয়ে মিলাকে মেসেজ করার জন্য ফেসবুকে ঢোকে। চোখের সামনে পরিচিত কারো ছবি দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে অনুর। একটু আগে এই মানুষটির জন্যই বেশি ফিরেছে অনু, কিভাবে ভুলবে তাকে। নামের দিকে তাকালে দেখতে পায় ইংরেজি অক্ষরে লেখা শ্রেয়ান মাহতাব চৌধুরী। বাহ, নামটা তো অনেক সুন্দর। মানুষটিও নিশ্চয়ই অনেক সুন্দর হবে। অনুর খুব ইচ্ছে করছে মানুষটাকে দেখার জন্য। চোখের সামনে যখন একবার এই বান্দার আইডি এসে পড়েছে, পুরো আইডি ঘাটাঘাটি করে তবেই শান্ত হবে। এবার তাহলে মুখটা দেখতে পারবে। মিলাকে মেসেজ করার চিন্তা মাথা থেকে চলে গেছে। তাড়াতাড়ি করে শ্রেয়ানের আইডিতে যায়। প্রোফাইলেও মাস্ক পরা একটা ছবি লাগানো, যেভাবে আজকে দেখেছিল সেভাবেই। তার মানে ছবিটা আজকেরই। এটা বুঝতে সমস্যা হয়নি অনুর। ভালোভাবেই লক্ষ্য করছিল তখন, তাই দেখেই চিনে ফেলেছে শ্রেয়ানকে। অনু ভাবছে এই লোক কি বেশি সুন্দর তাই সবসময় মাস্ক পরে থাকে, নাকি বানরের মতো চেহারা তাই মুখ ঢেকে রাখে। যাই হোক, একবার হলেও এই মানুষের চেহারা দেখতে চায় অনু। মনে মনে শ্রেয়ানের চেহারা কেমন এটা কল্পনা করে নিয়েছে। এখন শুধু নিজের কল্পনার সাথে বাস্তবের শ্রেয়ানকে মিলাতে চায় অনু। প্রোফাইলে ছবি না থাকলেও ভেতরে নিশ্চয়ই আরও অনেক ছবি আছে। শ্রেয়ানের আইডিতে স্ক্রল করছিল অনু। একটা ছবি মাত্রই পেয়েছিল, দেখতে যাবে তখনই রিন্তিহা এসে ফোনটা টান দিয়ে নিয়ে যায় অনুর থেকে। মুখে বিরক্তি নিয়ে রিন্তিহার দিকে তাকায় অনু। শ্রেয়ানকে দেখার চেষ্টায় ব্যর্থ হলো আবারও। রিন্তিহাটাও না আসার সময় পায়নি। মনে মনে রিন্তিহাকে বকাবকি করছে অনু। দেখি তো, কার ছবি দেখছিলে? বয়ফ্রেন্ডের নাকি? কি যে বলো না তুমি, আমার ওসব বয়ফ্রেন্ড হাফ প্যান্ট ফুল প্যান্ট কিছু নেই। এত সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড নেই এটা আমাকে বিশ্বাস করতে বলছো? দেখি তো, কার ছবি দেখছিলে? ফোনটা চোখের সামনে নিয়ে এসে রিন্তিহা হা করে তাকিয়ে আছে স্ক্রিনের ছবিটির দিকে। মুখের হাব ভাব মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। অনুর মনে হচ্ছে শ্রেয়ানকে রিন্তিহা আগে থেকেই চেনে, না হলে এত খুশি হচ্ছে কেন ছবিটা দেখে। একবার কি জিজ্ঞেস করবে চেনে কিনা।
তুমি কি ওনাকে চেনো? ওনাকে কে না চেনে? পুরো ভার্সিটির মেয়েদের ক্লাস শোনে। যেমন সুদর্শন দেখতে তেমন তার অ্যাটিটিউড। ইস, এই ছবিতে চুমু খেতে ইচ্ছে করছে আমার। ওনার ক্লাস যেদিন থাকে সেদিন ক্লাসে মেয়েদের জন্য জায়গা হয় না বলতে পারো। অনু হাঁ করে শুনে যাচ্ছে রিন্তিহার কথা। রিন্তিহার কথা মতো মনে হচ্ছে সে এই লোকের প্রেমে পড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কি কাণ্ড! ছবিতে চুমু খেতে চাইছে, সামনে পেলে তাহলে কি করতো ভেবে পাচ্ছে না অনু। অনুর খুব কৌতূহল হচ্ছে শ্রেয়ানের বিষয়ে জানতে। নিজের কৌতূহল দমাতে না পেরে রিন্তিহাকে প্রশ্ন করে, উনি কি কোনো সেলিব্রিটি? সেলিব্রিটি বলা চলে। তা তুমিও কি ওনার প্রেমে উষ্টা খেয়ে মাটিতে পড়ে গেছো? আবার জিগায়, আমি ভার্সিটিতে যাই মূলত ওনাকে দেখার জন্যই। তুমি একবার দেখলে প্রেমে পড়তে বাধ্য হবে। রিন্তিহা আরও কিছু বলতে চাইছিল, তখনই রিন্তিহার আম্মু এসে বকাবকি শুরু করে দিয়েছেন অনুকে ঘুমাতে না দিয়ে বিরক্ত করছে বলে। রিন্তিহা কথা না বাড়িয়ে চলে যায়, কালকে আবার কথা হবে এই বলে। দরজার সামনে গিয়ে আবারও ফিরে এসে বলে গেছে অনুকে, আমার ক্রাশের দিকে একদম নজর দেবে না। অনু হাসতেছে রিন্তিহার পাগলামি দেখে। মনে মনে কেন যেন খুব রাগ হচ্ছে রিন্তিহা শ্রেয়ানকে পছন্দ করে এটা শুনে। কেন যে রাগ হচ্ছে নিজেও জানে না। শ্রেয়ানের আইডিটাও কোথাও হারিয়ে গেছে, এখন খুঁজেও পাচ্ছে না। দেখতেই পারলো না মানুষটা কেমন। এখন আর দেখার ইচ্ছেও নেই। এত মেয়েদের ক্রাশকে দেখে অনুর কোনো কাজ নেই। অনুর যে কেন এত রাগ হচ্ছে নিজেও বুঝতে পারছে না। নিজের কাজে নিজেই বিরক্ত হচ্ছে। চেনা নেই জানা নেই অপরিচিত একটা মানুষের জন্য এমন হচ্ছে কেন অনুর? এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। নতুন জায়গা, নতুন সকাল। কানাডাতে আজকে অনুর প্রথম দিন। নতুন পরিবেশের সাথে পরিচিত হলো অনু। মনটা কেমন ভালো লাগায় ছেয়ে গেছে। ঘুম থেকে উঠেছে অনেক আগেই। ব্রেকফাস্ট করে নিজের রুমে এসে বসেছিল অনু। রুমে জানালা দিয়ে বাগানের ভিউটা অনেক সুন্দর লাগছে। অনুর প্রিয় টিউলিপ ফুল দেখে এক্ষুনি গিয়ে ফুলটা হাত দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। দেরি না করে গার্ডেনের দিকটায় চলে আসে অনু। নানা রং বেরঙের ফুল ফুটে আছে চারদিকে। সুন্দর সকালে চারপাশে প্রশান্তি বিরাজ করছে। অনু একটা ফুল হাত দিয়ে ধরে তার ঘ্রাণ নিতে থাকে। অনুর পছন্দের গোলাপি রঙের টিউলিপ ফুলটাকে হাত দিয়ে ছুঁয়ে দেয়। বাড়িতে অনুদের উঠোনে বিশাল ফুলের বাগান আছে। এখানে আসার আগে পর্যন্ত অনুই ফুলগুলোর যত্ন নিয়েছে। এখানে আসার পর থেকে এক একটা জিনিস দেখছে আর বাড়ির কথা মনে পড়ছে। এই যে রেহানকে দেখলেই বারবার অর্ণবের কথা মনে পড়ে। রিন্তিহার কথাগুলো অনুর প্রশংসা করা, এসব শুনলেই অহনার কথা মনে পড়ে। অনু এসব ভেবে হেঁটে যাচ্ছিল। পুরো গার্ডেনটা ঘুরে দেখছে। অনুর হঠাৎ চোখ পড়ে ফুল গাছের আড়ালে লুকিয়ে থাকা শিরোর দিকে। অনু তো অবাক, শিরো এখানে আসলো কিভাবে? মুখে হাসি নিয়ে দৌড়ে গিয়ে শিরোকে কোলে তুলে নেয়। আঙ্গুল দিয়ে শিরোর নাকটা ছুঁয়ে বলে, এই বিড়াল, তুই এখানে আসলি কিভাবে? তোকে তো আবার বিড়াল বলা যাবে না। শিরো শোনা, নিজে থেকে যখন এসেছিস আমি আর যেতে দিচ্ছি না। দেখি তোর ওই বাদরমুখ মালিকটা কি করে আমার। শিরো অসহায়ের মতো তাকিয়ে আছে অনুর দিকে। শ্রেয়ানের এসব বলে খুব মজা পাচ্ছে অনু। কালকে অকারণে অনুর ওপর রাগ দেখিয়েছিল, আজকে শিরোকে বকাবকি করে এর শোধ নেবে। সামনে তো বলতে পারবে না, শিরোর সামনেই বলুক। শুনতেও পারবে না। আর তার বিখ্যাত ভ্রুজোড়া কুচকে রাগও দেখাতে পারবে না অনুকে। অনু শিরোকে আদর করে দিচ্ছে, গান গেয়ে শোনাচ্ছে। শিরোকে কাছে পেয়ে অনু তো মহা খুশি। এখানে আসার পর থেকে কি কি হয়েছে না হয়েছে সব গল্প শিরোকে শোনাচ্ছে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়ান। দৃষ্টি তার হাতে থাকা ফোনটির দিকে। কি যেন গভীর মনোযোগ দিয়ে দেখছে আর হাসছে। শ্রেয়ান খুব গম্ভীর, কারণ সারা হাসেও না। কিন্তু আজকে শ্রেয়ানকে চিনতে পারছে না রাতুল আর মিহা। রাতুল আর মিহা দাঁড়িয়ে আছে একপাশে। বারবার দেখার চেষ্টা করে যাচ্ছে ফোনে শ্রেয়ান কি দেখছে, কিন্তু ব্যর্থ হয় দুজনেই। ফোনটা এমনভাবে ধরে রেখেছে কিছুই দেখা সম্ভব না। মিহা আর রাতুল তো এমন রোবটের মতো দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে। কার না কার ফ্ল্যাটের সামনে দাঁড় করিয়ে রেখেছে এত সময় ধরে। গুরুত্বপূর্ণ কথা আছে বলে নিয়ে আসলো, এরপর থেকে এখানেই দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। তার উপরে শ্রেয়ানের প্রাণপ্রিয় বিড়ালটাকে রিক্স নিয়ে গেট ক্রস করে গার্ডেনে রেখে এসেছে রাতুল। মিহা তো বুঝতে পারছে না যে শিরোকে কেউ হাত দিয়ে ছুলেই শ্রেয়ান রাগে ফেটে পড়ে। তাকেই নাকি নিজের ইচ্ছায় কার না কার গার্ডেনে রেখে আসলো। অনু শিরোকে কোলে নিয়ে গার্ডেনে হাঁটছে। এটা ওটা কত কি বলে গল্প করছে।
হাঁটতে হাঁটতে অনু লক্ষ্য করলো তার এক পায়ে নূপুর নেই। অনু তো চিন্তায় পড়ে গেছে নূপুরটা হারালো কোথায়। তখন শ্রেয়ানের গাড়িতে ওঠার সময় দুই পায়েই নূপুর ছিল। শিরোকে দেখে অনুর মনটা ভালো হয়েছিল, নূপুর হারিয়ে মনটা আবার খারাপ হয়ে গেছে। অনু আর অহনার জন্য অর্ণব একই রকম দেখতে দুইটা নূপুর এনেছিল। অনুর খুব পছন্দ হয়েছিল নূপুরটা, সবসময় পরে থাকতো, কোথায় যে হারিয়ে ফেলেছে নিজেও জানে না। শিরো এদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অনুর দিকে, অনু তাকায় শিরোর দিকে। শিরোর এমন বোকা বোকা চাহনি দেখে অনুর খুব হাসি পায়। শিরো যেভাবে তাকিয়ে আছে অনুও সেভাবে তাকায় শিরোর দিকে। অনুর নিজেরই কেমন হাসি পাচ্ছে। শিরো কি এসব বোঝে? শ্রেয়ান ফোনের দিকে তাকিয়ে হাসছে। মিহা এসে শ্রেয়ানের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তোর কাহিনীটা কি আমাকে বুঝিয়ে বলতো? এটা কার ফ্ল্যাট? এখানেই বা এত সময় ধরে দাঁড়িয়ে আছি কেন আমরা? এখানেই আমার সব। শ্রেয়ান বিড়বিড় করে কথাটা বলায় মিহার কান অবধি পৌঁছায়নি। রেহান ফোনে কথা বলে তাদের গার্ডেনের দিকটাই আসছিল। দূর থেকে অনুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। অনুর কোমর ছড়িয়ে যাওয়া লম্বা চুলগুলো হালকা বাতাসে উড়ে এসে চোখে মুখে পড়ছে। বিরক্ত নিয়ে চুলগুলো কানের পাশে গুজে দিচ্ছে। রেহান কান থেকে ফোনটা সরিয়ে হা করে তাকিয়ে আছে অনুর দিকে। অনুকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে রেহান। অনু একা একা কথা বলছে দেখে রেহান অনুর কাছে যায়। অনু দেখতে পায় রেহানকে। রেহান অনুকে কিছু বলবে তার আগে অনু তার হাতে থাকা বিড়ালটি রেহানকে দেখিয়ে বলে, এটা আমার বন্ধু। বিড়াল তোমার বন্ধু? কোথায় পেলে এই বিড়ালকে? বিড়াল বলবেন না, ওর নাম শিরো। ওকে বিড়াল বলে ওর মালিক তেলে বেগুনে জ্বলে ওঠে। শিরো দেখতে অনেক সুন্দর, তাই না? তুমি বেশি সুন্দর। রেহান আস্তে করে কথাটি বলেছে, অনু অতটাও খেয়াল করেনি রেহান কি বলেছে এই নিয়ে। অনু লাল রঙের একটা জামা পরে আছে। অনুর ফর্সা শরীরে লাল রঙটা খুব মানিয়েছে, ঠিক যেন গল্পে পড়া লাল পরীদের মতো লাগছে অনুকে। রেহান মুগ্ধ নয়নে তাকিয়ে আছে অনুর দিকে। রাগে হাতের ফোনটা এক আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয় শ্রেয়ান। মুহূর্তেই শ্রেয়ানের ফর্সা মুখটা ঘুটঘুটে আধারে ঢেকে গেছে। ভ্রু কুচকে লাল লাল চোখে নিয়ে তাকিয়ে আছে সামনের ফ্ল্যাটটির দিকে। মিহা আর রাতুল বুঝলো না শ্রেয়ানের এত রাগ করার কারণ কি। তবে শ্রেয়ান যে কোনো বিষয় নিয়ে খুব ক্ষেপে গেছে ভালোই বুঝতে পারছে দুজনে। মিহা আর রাতুল বারবার প্রশ্ন করে যাচ্ছে শ্রেয়ানকে কি হয়েছে বলতে। কিছু না বলে গট গট করে হেঁটে গাড়িতে গিয়ে ওঠে শ্রেয়ান। গাড়ির দরজাটা এত জোরেই লাগিয়েছে মনে হচ্ছিল এক্ষুনি ভেঙে পড়ে যাবে। রাতুল গিয়ে ফোনটা তুলে এনেছে। শ্রেয়ান গাড়িতে গিয়ে ওঠার সাথে সাথে রাতুল আর মিহাও গিয়ে পিছনের সিটে বসে পড়েছে। এই ছেলেকে বিশ্বাস নেই, পরে দেখা যাবে এখানে রেখেই চলে গেছে। রাতুল আর মিহা কেউই বুঝলো না শ্রেয়ান এভাবে হুট করে ফোনটা ভেঙে দিল কেন। শিরোকেই বা কোথায় রেখে আসলো। শ্রেয়ান যার রেগে আছে কিছু বলারও সাহস পাচ্ছে না দুজনে। রাত অনেক হয়েছে। খাবার খেয়ে অনুও নিজের রুমে চলে এসেছে। এইমাত্র মামার সাথে কথা বলল। অনুর মনটা এখন খুব ভালো। শিরোকে পেয়েছে, আবার তার মামার সাথেও কথা হয়েছে। অনু বিছানায় বসে আছে, পাশেই শিরো। শিরোর সাথে গল্প করছে। আচ্ছা শিরো, তোর ওই মালিক দেখতে কেমন? সুন্দর নাকি? খুব সুন্দর? সুন্দর হবে না নিশ্চয়ই, বাদুরমুখও হবে, তাই তো ওভাবে মাস্ক পরে ঘুরে বেড়ায়। যাই হোক, তুই কিন্তু খুব কিউট আছিস, ঠিক আমার মতো। অনুর কথা শুনে শিরো বেচারা হাঁ করে তাকিয়ে আছে। শিরোর এমন তাকানো দেখলে অনুর বারবার হাসি পায়। অনুকে একটা কথা খুব ভাবাচ্ছে, শিরো এখানে আসলো কিভাবে। শ্রেয়ানকে যতটা দেখেছে মনে হচ্ছে খুব রাগী। শিরোকে টাচ করতেই দিল না। এখন যে এত দূর চলে এসেছে শ্রেয়ান কি এটা জানে না? যাই হোক, ভালোই হয়েছে। শিরোকে যখন একবার পেয়েছে আর ছাড়বে না। অনু রুমে যেদিকে যাচ্ছে শিরো সেদিকেই যাচ্ছে। রিন্তিহা এদিকে শিরোকে দেখে ভয় পাচ্ছে, অনু এটা দেখে হাসছে। শিরোর কাজে মনে হচ্ছে সে তার মালিকের আজ্ঞা পালন করছে। অনুকে নজরে রাখছে খুব। রিন্তিহা হাতে পানির গ্লাস নিয়ে আসছিল। অনু শিরোকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিল, অসাবধানতায় দুজনের ধাক্কা লেগে যায়। রিন্তিহার হাতে থাকা গ্লাসের পানিটুকু অনুর জামায় পড়ে ভিজে গেছে পুরো জামাটা। শিরো কেমন করে তাকিয়েছে রিন্তিহার দিকে, দেখে মনে হচ্ছে রেগে গেছে খুব। রিন্তিহার আম্মুও তাকে বকাবকি করেছেন, দেখে হাঁটলো না কেন এই নিয়ে। রিন্তিহা মুখটাকে বাচ্চাদের মতো করে অনুকে বলে, আমি দেখিনি অনু, ভুল করে হয়ে গেছে এটা। তুমি এমন করে বলছো মনে হচ্ছে বিরাট কোনো ভুল করে ফেলেছো। আমার তো এটাই মনে হচ্ছে। তোমার বিড়ালটা কিভাবে তাকিয়ে আছে দেখো। তুমি ওকে ভয় পাও বলেই তোমাকে আরো বেশি ভয় দেখায়।
এমনিতে ওই রাগী মালিকের বিড়ালটা অনেক ভালো। অনুর শেষের কথাটা শুনতে পায়নি রিন্তিহা। কোনো মেয়ে যে এভাবে বিড়ালের সাথে বন্ধুত্ব করতে পারে জানা ছিল না রিন্তিহার। সে তো শিরোকে দেখলেই ভয়ে 10 হাত দূরে সরে যায়। অনু এখনো ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছে দেখে রিন্তিহার আম্মু এসে বললেন, অনন্যা, তুমি গিয়ে জামাটা চেঞ্জ করে নাও মা। ভিজে কাপড়ে বেশি সময় থাকলে শরীর খারাপ করবে। যাচ্ছি আন্টি। অনু রুমে গিয়ে শিরোকে কোল থেকে নামিয়ে দেয়। শিরোর গলায় লকেটের মতো কি যেন লাগানো। অনু সেটাকে নেড়েচেড়ে দেখছে, বিড়বিড় করে বলে, বাদর মুখোটা মনে হয় অনেক বড় লোক, না হলে বিড়ালের গলাতেও কেউ মালা লাগিয়ে রাখে। অনু ভেবেছিল ওয়াশরুমে গিয়েই চেঞ্জ করবে, আলসেমির কারণে এটাও করেনি। পারলে এই ভিজে জামা পরেই ঘুমিয়ে পড়তো। ভিজে কাপড় পরে থাকতে কেমন লাগছে চেঞ্জ না করলেও হচ্ছে না। কালকে অনু সব জামা কাপড় গুছিয়ে রেখেছিল রিন্তিহা। সেখান থেকে একটা টপস বের করে নেয়। শিরোর কাছে এসে বলে, শিরো চোখ বন্ধ কর, একদম আমার দিকে তাকাবি না। শিরো কি যেন বুঝলো, অন্যদিকে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। অনু হাসছে এটা দেখে। মনে মনে ভাবছে শিরোর মালিকটা রাগী হলেও শিরো কিন্তু অনেক ভালো হয়েছে। কাউচে হেলান দিয়ে বসে আছে শ্রেয়ান, ঠোঁট কামড়ে হাসতেছে। আইপ্যাড হাতে নিয়ে মনোযোগ দিয়ে কি যেন দেখে যাচ্ছে। শ্রেয়ানের আব্বু এদিকে রেগে মেগে তাকিয়ে আছে তার দিকে। এত সময় ধরে কথা বলে যাচ্ছেন, ওনার কোনো কথাই কানেই নিচ্ছে না শ্রেয়ান। এক কথা বারবার বলার পরেও শ্রেয়ান শুনছে না দেখে এবার রাগ যেন আরও বেড়ে গেল রাজেশ চৌধুরীর। আমার কথা কি তোমার কানে যাচ্ছে না, নাকি ইচ্ছে করেই না শোনার ভান করছো? তোমার যেটা মনে হয়। আমাদের সাথে যখন থাকবেই না, তাহলে এখানে এসেছো কেন? বেঁচে আছি না মরে গেছি এটা দেখার জন্য? শ্রেয়ান চোখ তুলে তাকায় বাবার দিকে, তারপর উত্তর দেয়, আমি আসতে চাইনি, আম্মু কান্নাকাটি করে নিয়ে এসেছে। তোমার সমস্যা হলে আমি চলে যাচ্ছি। এমনিতেও এই বাড়িতে থাকার কোনো ইচ্ছা আমার নেই। এখানে থাকলে তো রাত 1টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবে না। ভালোই ভালোই বলছি, আমার কথা শোনো। ওসব পড়ানো টড়ানো বাদ দিয়ে কালকে থেকে অফিসে জয়েন করো। আমাকে দিয়ে ওসব হবে না। কি হবে তোমাকে দিয়ে? বিজনেস সামলাতে না পারো যারাকে বিয়ে করো, তোমার কোনো সমস্যা নেই। কেন মেয়েটাকে আশা দিয়ে বসিয়ে রেখেছো? আমি কাউকে আশা দেইনি আব্বু, যারাকে আমি নিজের বোনের চোখেই দেখি। এসব বিয়ে টিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি কখনোই এই মেয়েকে বিয়ে করব না। তুমি না চাইলেও এই বিয়েটা হবে শ্রেয়া। যদি এটা নাই হয়, আজকের পর থেকে আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক রাখার দরকার নেই। চলে যাও এখান থেকে। বাবার কথা শুনে খুব রাগ হচ্ছে শ্রেয়ানের। এই একটা কারণেই এই বাড়ি ছেড়েছে। রাজেশ চৌধুরী ইচ্ছে ওনার বোনের মেয়েকে বিয়ে করুক শ্রেয়ান। নিজেদের এত বড় ব্যবসা রেখে শ্রেয়ান তার নিজের মতো যা ইচ্ছে তাই করছে, নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। এখানেই রাজেশ চৌধুরীর রাগ। বাবার সাথে তেমন কথা বলে না শ্রেয়ান। দেখা হলেই দুজনের মধ্যে চোখে চোখে যুদ্ধ চলতে থাকে। বাবা ছেলে হয়েও তাদের মধ্যে অনেক দূরত্ব। মায়ের কান্নাকাটির জন্য এসেছিল এখানে। এসব যে শুনতে হবে এটা আগে থেকেই জানতো, কিন্তু এখন কেন যেন নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না। এখান থেকে না গেলে প্রতিবারের মতো বাবার সাথে তর্কাতর্কি হবে বুঝতে পারছে। কিছু না বলেই উঠে চলে যেতে চায় শ্রেয়ান। শ্রেয়ান দরজার সামনে যেতেই তার আম্মু এসে পথ আটকে দাঁড়ান। কি হয়েছে বাবা, চলে যাচ্ছিস কেন? তুই আসবি বলে আমি এত কিছু রান্না করলাম, না খেয়ে চলে গেলে আর কোনো দিন কথা বলবো না। মায়ের প্রতি ভালোবাসা কমে গেছে তাই না? এত জোরাজোরি করে নিয়ে আসলাম, এখন আবার না বলে চলে যাচ্ছিস। খাবার প্যাক করে দাও আম্মু, আমি নিয়ে যাব। এখানে আর এক মুহূর্তও থাকবো না। শ্রেয়ানের আম্মু সামিনা ইয়াসমিন কটমট করে তাকিয়েছেন স্বামীর দিকে। ছেলের সাথে যে আবারও তার বাবার ঝগড়া হয়েছে বুঝতে বাকি নেই ওনার। শ্রেয়ানকে হাতে ধরে আবারও নিয়ে এসেছে। কতদিন পর ছেলেটা বাড়ি ফিরেছে, তাও আবার তিনি অসুস্থ এই বলে নিয়ে এসেছেন। এখন এভাবে চলে যাবে, এটা কোনোভাবেই মানবেন না। তুমি কি আবারও আমার ছেলেকে বিয়ের কথা বলেছ? ওই বিদেশি মেয়েকে আমি নিজের ছেলের বউ বানাবো না। বারবার এসব বলে আমার ছেলের মাথা খাবে না বলে দিলাম। তোমার আশকারাতেই ছেলের এমন অসভ্য তৈরি হয়েছে। মুখে মুখে তর্ক করা ছাড়া আর কিছুই শিখে নিয়ে ছেলে। আর একটা কথা বললে আমি ছেলের হাত ধরে তার বাড়িতে চলে যাব। একা একা থাকতে না পারলে আরেকটা বিয়ে করে নেবে। তবুও আমার ছেলেকে নিয়ে আজে বাজে কথা বলবে না। একটা নিয়েই বাঁচি না, আবার বিয়ে করব? বুড়ো বয়সে পাগল পেয়েছে আমাকে। রাগী হলেও বউয়ের সাথে ঝগড়া করে কোনো কালেই জয়ী হতে পারেননি রাজেশ চৌধুরী।
ছেলেকে কিছু বলতে গেলে আগে তার মায়ের সাথে ঝগড়া করতে হয়, কিছু বললেই আবার বাড়ি ছাড়ার হুমকি দেয়। ঝগড়া করে পারবে না ভেবে গট গট করে হেঁটে চলে যান। ভেতরে ভেতরে রাগ হচ্ছে খুব, তবে প্রকাশ করছেন না। বাবার কথা শুনে শ্রেয়ানেরও রাগ কম হচ্ছে না। রাগের মাঝেও বাবা মায়ের ঝগড়া দেখে হাসছে মনে মনে। অনু কানাডাতে এসেছে 1 সপ্তাহ হতে চলেছে। মনটা তার ভীষণ খারাপ। এই কয়দিনে একবারও অহনা বা অর্ণবের সাথে কথা হয়নি অনুর, তবে মামার সাথে প্রতিদিনই কথা হয়। তিনি বারবার এটাই বলেন অনু যেন নিজে থেকে অহনা বা অর্ণবকে ফোন না দেয়। রেহানের আম্মু আর রিন্তিহার সাথে অনুর খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। অনু যেমন সুন্দর দেখতে, তার কথাবার্তাও তেমন সুন্দর। সবসময় রেহানের আম্মুকে কাজে হেল্প করতে চায়, তিনি অবশ্য কিছু করতে দেন না। অনুকে দেখে অবাক হন রেহানের আম্মু। একটা মেয়ে সব দিক থেকেই এতটা পারফেক্ট হয় কিভাবে? অনুকে না দেখলে তিনি বুঝতেনই না। অনু এসেছে অনেক দিন হলো, কিন্তু এখনও বাসার বাইরে কোথাও যাওয়া হয়নি। তাই রেহানের আম্মু বারবার বলেছিলেন রেহানকে অনুকে নিয়ে ঘুরে আসতে। রেহান ঠিক করেছে আজকে অনু আর রিন্তিহাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। রেহান অনুকে কয়েকবার বলেছে সে কোথায় যেতে চায় বলতে। অনু যেহেতু এখানকার কিছুই চেনে না, তাই যা মনে এসেছে তাই বলে দিয়েছে। সবসময় গুগল সার্চ করে এটা ওটা দেখত। রিন্তিহার মুখে শুনেছিল এখানে সুন্দর সুন্দর পার্ক আছে, অনু আগে সেগুলোই দেখতে চায়। অনু আজকে একটা রেড কালারের গ্রাউন পরেছে, গলায় একটা পাতলা জর্জেট ওড়না জড়িয়ে রেখেছে, লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে একটা ক্লিপের সাহায্যে আটকে নিয়েছে। রিন্তিহাও সেজেগুজে রেডি হয়ে বসে আছে। রেহান বারবার তাড়া দিচ্ছে অনুদের যাওয়ার জন্য। অনু এদিকে শিরোকে খুঁজে যাচ্ছে, এত সময় পাশেই বসেছিল, এখন হঠাৎ কোথায় লুকিয়ে পড়ল বুঝতে পারছে না। খুঁজতে খুঁজতে গার্ডেনের দিকটায় যায়। একটা ফুল গাছের আড়ালে ঘাপটি মেরে বসে আছে শিরো। ফুল গাছটা ছোট্ট হওয়ায় দেখা যাচ্ছে না। অনু গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায় সেখানে। শিরো হয়তো বুঝতে পেরেছে অনু রেগে গেছে, নিজ থেকেই বেরিয়ে এসেছে। অনুর পায়ের কাছে এসে লেজ নাড়াচ্ছে। অনু হাসছে এটা দেখে। অনু ভাবছে শ্রেয়ানের কথা। শিরো এতদিন ধরে অনুর কাছে আছে, শ্রেয়ান কি শিরোকে খোঁজেনি? অনুর তো উচিত শিরোকে তার মালিকের কাছে পৌঁছে দেয়া। অনু ঠিক করেছে কালকে যেভাবেই হোক শিরোকে শ্রেয়ানের কাছে পৌঁছে দেবে। কিন্তু শিরোর রাগী মালিকটা কোথায় থাকে এটা তো অনু জানে না। অনু এসব ভাবছিল তখনই রিন্তিহার গলা শুনতে পায়। রিন্তিহার ডেকে যাচ্ছে অনুকে। অনু শিরোকে কোলে নিয়ে চলে যায় রিন্তিহার সাথে। রেহান যখন অনুকে জিজ্ঞেস করেছিল কোথায় ঘুরতে যাবে, তখন অনু হাই পার্ক জায়গাটার নামই বলেছিল। এত ভেবেচিন্তে বলেনি তখন, যে নামটা মাথায় এসেছে সেটাই বলে দিয়েছে। বাড়ি কাছাকাছি হওয়ায় আসতে বেশি সময় লাগেনি। টরন্টো এমন একটা জায়গা যা আকাশচুম্বী এবং বিস্তৃত সবুজ স্থান উভয়ের সাথে দর্শকের স্বাগত জানাবে। হাই পার্ক টরন্টোর বৃহত্তম পৌর পার্ক, যার মাঠগুলি নিয়ে গঠিত বাগানের খেলার মাঠ এবং একটি চিড়িয়াখানা রয়েছে। পার্কের 1/3 প্রকৃতির অবস্থায় রয়ে গেছে। গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখছে অনু, কত সুন্দর জায়গাটা। না আসলে মিস করতো এসব দেখা। অনু রিন্তিহার সাথে হেঁটে হেঁটে কথা বলছে, এদিকে রেহান অনুকে দেখতেই ব্যস্ত। যত দিন যাচ্ছে অনুর প্রতি রেহানের ভালো লাগাটাও বাড়ছে। রেহান আনমনেই হাসে। এই পুচকে মেয়েটা কয়দিনে কেমন পাগল করে দিয়েছে রেহানকে। যেদিকে তাকায় শুধু অনুকেই দেখতে পায়। অনুর বারবার ভাইয়া ডাক্তার রেহানের খুব বিরক্ত লাগে, কিছু বলতেও পারে না এই নিয়ে। অনুর মনটা আজ খুব ভালো। এত ঘোরাঘুরি করে বাড়ির চিন্তা মাথা থেকে বেরিয়েই গেছে। অনেক সময় হলো এসেছে, এবার বাড়ি যাওয়ার পালা। সামনেই একটা সুন্দর ক্যাফে আছে, অনুরা সবাই মিলে সেখানেই গেছে। খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করছে সবাই। অনু শিরোর সাথে কথা বলছে, এটা দেখে রেহান হাসছে মনে মনে। রিন্তিহা তো দূরে বসে আছে শিরোকে ভয় পেয়ে। মাঝে মধ্যেই রিন্তিহা অনুকে বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করছে, অনুও উত্তর দিচ্ছে। রিন্তিহা মাঝে মধ্যে এমন এমন কথা বলে উঠছে, অনু না হেসে পারছে না। অনু খিলখিল করে হাসছে রিন্তিহার কথা শুনে। রেহান হাঁ করে তাকিয়ে আছে অনুর দিকে। এই মেয়েকে যত দেখে ততই অবাক হয় রেহান। হাসলেও কত সুন্দর লাগে অনুকে। রেহান গালে হাত দিয়ে অনুর দিকে তাকিয়ে আছে। রেহান আর অনুকে এভাবে দেখে কেউ একজন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। হাতে থাকা কাচের গ্লাসটা এত জোরেই চেপে ধরেছিল যে ভেঙে কাচের টুকরোগুলো হাতে ঢুকে গেছে। হাত দিয়ে অনবরত রক্ত পড়ে যাচ্ছে। শ্রেয়ানকে হঠাৎ এমন করতে দেখে রাতুল চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি করছিস এসব? হাত দিয়ে রক্ত পড়তেছে।
এক্ষুনি চল এখান থেকে, ব্যান্ডেজ করতে হবে। রাতুলের কথা শ্রেয়ানের কান পর্যন্ত গেছে কিনা জানা নেই। রাগে চোখ দুটো লাল আগুনের লাভার মতো লাল হয়ে গেছে। শ্রেয়ানের তাকানো অনুসরণ করে রাতুলও সেদিকে তাকায়। নিজেদের পাশের টেবিলে অনুকে বসে থাকতে দেখে খুব অবাক হয় রাতুল। তার থেকেও বেশি অবাক হয়েছে অনুর কোলে থাকা শিরোকে দেখে। রাতুলের মাথায় একটাই কথা ঘুরছে, শিরো অনুর কাছে গেল কিভাবে। শিরোকে তো রাতুল কার না কার গার্ডেনে ছেড়ে এসেছিল। ওই ফ্ল্যাটেই কি তাহলে অনু থাকে? এতদিন ধরে কি শিরো অনুর কাছেই ছিল? রাতুল কৌতূহলী দৃষ্টিতে তাকায় শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের কি তাহলে অনুকে ভালো লাগে? যে শ্রেয়ান কোনো মেয়ের দিকে তাকায় না পর্যন্ত সে কিছুদিন আগে পরিচিত হওয়া একটা মেয়ের জন্য নিজেকে কষ্ট দিচ্ছে, অন্য কারো সাথে কথা বলছে বলে এভাবে রাগ দেখাচ্ছে। বিষয়টা খুবই চিন্তার। রাতুল কি বলবে তার আগে শ্রেয়ান উঠে গটগট করে হেঁটে অনুর কাছে যায়। চোখে রাগ স্পষ্ট। রাতুল বুঝতে পারছে না শ্রেয়ানের রাগ করার কারণটা আসলে কি। অনু শিরোর দিকে তাকিয়ে কথা বলছিল রিন্তিহার সাথে। সামনে কেউ দাঁড়িয়ে আছে আন্দাজ করতে পেরে চোখ তুলে তাকায়। কিছু বুঝে ওঠার আগেই শ্রেয়ান শিরোকে কেড়ে নিয়ে যায় অনুর থেকে। অনুর তো খুব রাগ হচ্ছে, চেনা নেই জানা নেই হুট করে এসে বিড়ালটাকে নিয়ে গেল তার থেকে। রাগে শ্রেয়ানকে বলে ওঠে অনু, কি হচ্ছে এটা? কে আপনি? হুট করে এসে এমন অশুভের মতো আচরণ কেন করলেন? প্রতিউত্তর করলো না। শ্রেয়ান ভ্রুকুচকে আগের ন্যায় তাকিয়ে আছে অনুর দিকে। অনু বুঝতে পারলো না কিছুই, চেনা নেই জানা নেই এমন রাগ দেখাচ্ছে কেন লোকটা। শ্রেয়ান চলে যেতে নিলেই অনু গিয়ে তার সামনে দাঁড়ায়। আপনার সাহস তো কম না? আমার বিড়ালকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? ওর গায়ে হাত দিয়েছেন কোন সাহসে? কথা না বাড়িয়ে বিড়ালটাকে আমার হাতে দিন। এটা তোমার বিড়াল? না, এটা আমার বয়ফ্রেন্ডের বিড়াল। ডাকবো নাকি ওকে? ভালো করে কেলানি দিলে ঠিক হয়ে যাবেন একদম আপনি। কথা না বলে আমার শিরোকে আমার হাতে দিন। রেহান বুঝতে পারছে না শ্রেয়ান হঠাৎ এমন করলো কেন। শ্রেয়ানকে রেহান ভালো করেই চেনে। রেহানের ভার্সিটি সিনিয়র ছিল সে। কাছাকাছি বাড়ি হওয়ায় শ্রেয়ানের সাথে বেশ কয়েকবার এই বিড়ালটাকে দেখেছে। কিন্তু এটা অনুর কাছে আসলো কিভাবে বুঝতে পারছে না রেহান। অনুর সাথে শ্রেয়ানের সম্পর্কটা বাই কি? কোনো কিছু না বুঝে কথাও বলতে পারছে না তাদের মাঝখানে। এদিকে মিহা হাঁ করে তাকিয়ে দেখে যাচ্ছে শ্রেয়ানকে। অনুর কথা শুনে রাতুল এসে দাঁড়িয়েছে তাদের সামনে। অনুর মুখে এক্ষুনি কি শুনলো রাতুল? শ্রেয়ান অনুর বয়ফ্রেন্ড? কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে অনুর কথা শুনে শ্রেয়ান কোনো রিয়াক্ট না করে আগের মতোই তাকিয়ে আছে। রাতুলকে দেখে অনু একগাল হাসি দিয়ে তাকায় রাতুলের দিকে। রাগের মধ্যে চেনা মানুষকে চোখের সামনে দেখে মনটা ভালো হয়ে গেছে। অনু রাতুলের সাথে কথা বলতে যাবে তখনই রাতুল বলে, তুমি এখনই কি বললে অনন্যা? শ্রেয়ান তোমার বয়ফ্রেন্ড? কবে হলো এসব? ওই দিন কি তোমরা আমাকে লুকিয়ে নিজেদের নাম্বার এক্সচেঞ্জ করেছিলে? অনু রাতুলের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, আমার খেয়ে কাজ নেই ওই বাদর মুখটার সাথে প্রেম করতে যাব? আমি তো শিরোকে এই লোকটার থেকে নিয়ে আসতে এই মিথ্যে কথা বললাম। রাতুল বুঝতে পারলো অনু শ্রেয়ানকে চেনেনি, চিনবেই বা কিভাবে? মাস্ক পরে ঘুরে সারাক্ষণ। তবে বাদরমুখ কথাটা শুনে খুব হাসি পেল রাতুলের। শ্রেয়ান যদি একবার এটা শুনতে পায় তাহলে আর অনুর রক্ষে নেই। শ্রেয়ান আর অনু দুজনেই রেগে আছে। শিরোকে নেওয়ায় অনু যার রেগে আছে মনে হচ্ছে এক্ষুনি শ্রেয়ানকে গিলে খাবে। কাকে বাদর মুখ বলছো অনন্যা? শ্রেয়ান তোমার সামনে দাঁড়িয়ে আছে, ওর রিয়াকশনটা একবার দেখো। তুমি কি বলছো? শুনলে তোমাকে আলু ভর্তা বানাবে, 2 মিনিটও নেবে না। রাতুলের কথা শুনে অনুর মুখটা অটোমেটিকলি হা হয়ে গেছে। অনুর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাহলে শ্রেয়ান। অনু শ্রেয়ানের দিকে তাকায়, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে। অবশেষে শ্রেয়ানের মুখ দেখলো অনু। শ্রেয়ানের পরনে কালো শার্ট আর কালো প্যান্ট। উস্কো খুস্কো এলোমেলো চুলগুলোতেও কত সুন্দর লাগছে মানুষটাকে। লম্বা বডি, গায়ের রং সব মিলিয়ে নায়কদের থেকে কম লাগছে না শ্রেয়ানকে। রিন্তিহার দেওয়া বর্ণনা মিথ্যা নয়, বুঝতে পারছে অনু। অনু দপ করে পাশে থাকা চেয়ারটাতে বসে পড়ে। গালে হাত দিয়ে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? রাগলেও কাউকে এতটা সুন্দর লাগে জানা ছিল না অনুর। বাদরমুখ নামটা দেওয়া তাহলে ভুল হয়েছে। এই লোক তো বিশ্ব সুন্দর। কিন্তু অনুর মনে হচ্ছে এই মানুষটাকে সে আগেও দেখেছে, হয়তো কয়েক বছর আগে দেখেছে, কিন্তু কোথায়, কিভাবে দেখেছে এটাই মনে পড়ছে না অনুর। পরক্ষণেই আবার মনে হচ্ছে সে ভুল ভাবছে। বাংলাদেশ থেকে এত দূরে থাকা একটা মানুষকে অনু দেখবে কিভাবে?
এদিকে অনু শ্রেয়ানের দিকে এভাবে তাকিয়ে আছে দেখেও রেহানের কিছুটা রাগ হচ্ছে। এখনও বুঝতে পারছে না অনুর সাথে শ্রেয়ানের সম্পর্কটা আসলে কী। অনুর হঠাৎ মাথায় আসে একটু আগে বলা কথা, শ্রেয়ানকে অনু নিজের বয়ফ্রেন্ড বলেছে। অনু ভাবছে মনে মনে, শ্রেয়ান কি ভাবলো অনুর ব্যাপারে? চরম ভুল করে ফেলেছে সে। শিরোটাও কত স্বার্থপর, মালিককে পেয়ে এখন আর অনুর দিকে তাকাচ্ছেই না। অনু শ্রেয়ানকে সরি বলার জন্য তার সামনে গিয়েছিল মাত্র, তখনই অনুর নজরে আসলো শ্রেয়ানের রক্তমাখা হাতটি। এতটা কেটে গেছে দেখে অনু চিন্তিত হয়ে পড়েছে। শ্রেয়ান তো অনুকে ওই দিন বাঁচিয়েছিল, অনুরও উচিত আজকে শ্রেয়ানকে সাহায্য করা। কিছু না ভেবেই হুট করে শ্রেয়ানের কাছে গিয়ে নিজের ওনার কিছুটা অংশ দিয়ে শ্রেয়ানের কেটে যাওয়া হাতটা চেপে ধরে অনু। রাতুল সহ উপস্থিত বাকি দুইজনও তাকিয়ে আছে শ্রেয়ান আর অনুর দিকে। অনেকটা কেটে যাওয়ায় এখনও রক্ত পড়ে যাচ্ছে। অনু শ্রেয়ানের দিকে তাকিয়ে বলে, কিভাবে হলো? এটার রক্ত পড়া তো বন্ধই হচ্ছে না। তাড়াতাড়ি ব্যান্ডেজ না করলে ক্ষতি হতে পারে। শ্রেয়ানের চোখ মুখের রাগ ক্ষোভ সরে গিয়ে একরাশ ভালো লাগা এসে ভিড় করেছে। অনু এতটা ভাবছে শ্রেয়ানের জন্য, এটা দেখেই ভালো লাগছে খুব। শ্রেয়ানের আম্মুর পরে এই প্রথম কেউ এতটা কেয়ার করছে তার। শ্রেয়ানের মাথায় হুট করেই একটা কথা আসলো। অনু তো রেহানদের সাথে এত সময় ধরে হেসে হেসে কথা বলছিল। শ্রেয়ানের জায়গায় যদি রেহানের হাত কেটে যেত তাহলে কি একইভাবে কেয়ার করত? এভাবেই নিজের হাত দিয়ে রেহানের হাত স্পর্শ করত? কথাটা মনে হতেই আগের রাগ মাথা চাড়া দিয়ে উঠেছে শ্রেয়ানের। অনু আবারও কিছু বলতে যাচ্ছিল, শ্রেয়ান এদিকে অনুকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই জায়গা ছেড়ে চলে যায়। রাতুল শুধু দেখে যাচ্ছে এদের কাহিনী, তবে বুঝতে পারছে না কিছুই। কিন্তু শ্রেয়ানের দিকে থেকে একটু হলেও অনুর প্রতি ভালো লাগা আছে এটা ভালোই বুঝতে পারছে। না হলে যে শ্রেয়ান কোনো মেয়ের সাথে কথা বলা দূর, তাকায় না পর্যন্ত। সে অনুর কথায় কোনো রিয়্যাক্ট করলো না, হাত পর্যন্ত ধরলো, রাগ দেখালো না একটুও। আবার নিজের প্রাণপ্রিয় শিরও অনুর কাছেই ছিল। কিছু তো গড়বড় আছেই। শ্রেয়ানের থেকে কিছু জানতে পারবে বলে মনে হয় না। রহস্য উন্মোচন করতে হলে মিহাকে ডেকে আনতে হবে। অনুকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি করে শ্রেয়ানের পিছু নেয় রাতুল। অনু এদিকে মন খারাপ করে তাকিয়ে আছে শ্রেয়ানের যাওয়ার দিকে। রিন্তিহা আর রাতুল দুজনে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে। অনু বুঝতে পারলো তারা জানতে চায় অনু কিভাবে শ্রেয়ানকে চেনে। অনু রিন্তিহার দিদিকে এগিয়ে যায়। আমি তোমাদেরকে বলেছিলাম না, সেদিন একজন মানুষ আমাকে সুপারম্যানের মতো এসে বাঁচিয়েছিল? ওনার কথাই বলছিলাম তখন। ইস, তোমার জায়গায় কেন বিপদে পড়লাম না অনু? তাহলে ওনার গাড়িতে ওনার পাশে বসতে পারতাম, কথা বলতে পারতাম। অনু রিন্তিহার কথা শুনে হা করে তাকিয়ে আছে। কি বলে এই মেয়ে? তবে বুঝতে পারছে রিন্তিহা শ্রেয়ানের জন্য কতটা পাগল। না হলে শ্রেয়ানের পাশে বসে আসবে বলে বিপদে পড়তেও রাজি। অনু তো ভাবছে শিরোর কথা। এতদিনে শিরোর প্রতি অনুর মায়া জন্মে গেছে। এভাবে নিয়ে গেল দেখে খুব খারাপ লাগছে। কাউচে বসে সামনে থাকা টেবিলের ওপর পা তুলে বসে আছে শ্রেয়ান। হাতে থাকা নুপুরটা উল্টে পাল্টে দেখছে। রাতুল আর মিহা দুজনে শ্রেয়ানের পাশে বসে আছে। এত সময় ধরে এটাই প্রশ্ন করে যাচ্ছে দুজনে, শ্রেয়ান কি অনুকে পছন্দ করে নাকি আগে থেকে চেনে তাকে। রাতুলের মুখে এত কথা শুনে অনুকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে মিহার। দুজনের কেউই বুঝতে পারছে না শ্রেয়ানের হাতে থাকা নুপুরটা আসলে কার। কারোর কোনো কথার উত্তর দিচ্ছে না শ্রেয়ান, তার দৃষ্টি হাতে থাকা নুপুরটির দিকে। এটা দেখে রাতুল বা মিহা কেউই অবাক হচ্ছে না। শ্রেয়ান মানুষটাই এমন, কারোর সাথে কথা বলে না, নিজের মর্জিতে চলে। খুব বেশি প্রয়োজন মনে না করলে কারোর প্রশ্নের উত্তর দেয় না। টেবিলের ওপর রাখা শ্রেয়ানের ফোনের স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। রাতুলের সামনেই ফোনটা রাখা, তাই চোখে পড়ল। ভালো করে দেখলো ছবিটা। সাদা রঙের স্কুল ড্রেস পরিহিতা এক মেয়ে মুখে খুব সুন্দর হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, এইটা দেখা যাচ্ছে ছবিতে। মেয়েটার বয়স 16 থেকে 17 হবে। মিহাও দেখলো ছবিটা। রাতুল আর মিহা একজন অন্যজনের দিকে তাকিয়ে আছে। মনে প্রশ্ন জাগছে, শ্রেয়ানের ফোনে থাকা ছবিটা কার? মেয়েটা তো অনেক ছোট, তার সাথে শ্রেয়ানের কি সম্পর্ক থাকতে পারে? রাতুল আরেকটু কাছে গিয়ে ভালো করে ছবিটা দেখলো। ছবির মেয়েটা অনেকটা অনুর মতো দেখতে। এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি রাতুলের। একটু আগেই তো অনুকে দেখে আসলো। রাতুল আর মিহা দুজনেই গভীর মনোযোগ দিয়ে টেবিলের ওপর রাখা শ্রেয়ানের ফোনের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তাড়াতাড়ি করে ফোনটা লক করে দেয় শ্রেয়ান।